একজন বদ্ধর ব্যবস্থা করছি। তোমাকে আর বদ্ধ ডাকতে হবে না। আমার রাজলক্ষ্মী তোমাকে ডেকেছে দুই একটি কথা বলার জন্য, তুমি তা গুরুত্ব সহকারে শুনো। ওগো দেবী, এমন কি কথা বলুন, আপনি আপনার কথাগুলো আমার অন্তর থেকে শ্রবণ করব। বলুন দেবী, আপনার কথা আমি অন্তর থেকে শ্রবণ করব। ভাই মীর কাসিম, আমি হয়তো আর বাঁচবো না। কি বলছেন? আমার মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, আর মহারাজকে দ্বিতীয় গ্রহণ করতে দিবে না। আমার আপন দুলালকে মানুষের মতন মানুষ করে তুলবে, আর আদর্শ করে বানিয়ে তুলবে, আর আপনকে এই সিংহাসনে বসাবে, আর দুলালকে বানাবে এই রাজ্যের প্রধান সেনাপতি। ওগো দেবী, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে এই মুসলিম যুবক আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, যতদিন পর্যন্ত আমি এই ধর্মপুর রাজ্যটাকে মহারাজের সঙ্গে পরিচালনা করব, ততদিন পর্যন্ত আমার মহারাজকে আমি আর দ্বিতীয় ধার গ্রহণ করতে দেব না। আপনকে বানাবো শিক্ষিত মানুষের মতো মানুষ করে তুলবো, এবং কিন্তু আপনকে বানাবো এই রাজ্যের রাজা, আর দুলালকে বানাবো তার প্রধান সেনাপতি। ঠিক আছে ভাই, আমার আপন দুলালকে আমার কাছে একটি বার আনান। এই কে আছিস? আপন দুলালকে দরবারে পাঠিয়ে দে। মা, তোদের মা তোদের জন্য তোদের সাথে কথা বলবো, তোর মার সাথে কথা বল। মা, আপনিও মন করছেন কেন মা? ওরে আপন দুলাল, মা, আমি হয়তো আর বাঁচবো না। মা, কি বলছেন মা? ভাই মীর কাসিম, এদিকে এসো। আমার আপন দুলালকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আপন দুলালকে মানুষের মতন মানুষ করে তুলবে, আপনকে এই রাজ্যের সিংহাসনে বসাবে, আর দুলালকে এই রাজ্যের প্রধান সেনাপতি করে তুলবে। দাও ভাই, কথা দাও আমাকে। আমি আপনাকে কথা দিচ্ছি দেবী, আপনি আমাকে যেভাবে ভাই বলে আপনার বুকে ঠাঁই দিয়েছিলেন, আজ আপনার আপন দুলালকে আমার হাতে তুলে দিয়ে যাচ্ছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, দুলাল আপনকে আমার অন্তর থেকে ভালোবেসে, আমার ভালোবেসে দিয়ে আপনার এই বুকে লালন পালন করব। আমি শান্তি পেলাম মহারাজ। বলো লক্ষ্মী, আমাকে হাত ছানি দিয়ে ডাকছে আমার মহারাজ। মহারাজ, ওরে রাজলক্ষ্মী, তুমি হয়েছে আমার ওরে লক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে তোমার সন্তান আপন দুলালকে ছেড়ে চলে গেলে। বড় লক্ষ্মী, এখন আমি আপন আর দুলালকে কি বলে সান্ত্বনা দেব লক্ষ্মী? ও ভুলাম দুনিয়াটা চিনতে পারলাম না, ভুলাম ভুলাম দুনিয়াটা চিনতে পারলাম না। তারে আমি আপন ভাবি, যারে আমি আপন ভাবি, আপন সে তো হইল না। ভোলাম দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলাম ভোলাম দুনিয়াটা চিনতে পারলাম না। কি ছিল মোর কপালে, জনম গেল শুধুই বলে। কি ছিল মোর কপালে, জনম গেল শুধুই বিফলে। শুধু
ভোলা মোহন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মোহন দুনিয়াটা চিনতে পারলাম না। ভাই বলো বন্ধু বলো কেউ নাই আমার আপন হইল রে। ভাই বলো বন্ধু বলো কেউ নাই আমার আপন হইল রে। শুধু পরের বুঝা বইয়া বইয়া পরের বুঝা বইয়া বইয়া করলাম শুধু ছেলে পানা ভোলা মোহন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মোহন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মনরে মা 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 মাগো মা ওগো মা ওরে দুলাল তোদের মাঝে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, সে যার কোনোদিন এই দুনিয়াতে আসবে না আপন। আপনি পিতা কাছে কেন মায়ের কি হইয়াছে মোহতের মায়া কি হইয়াছে পিতা বলে মেরে গো বলে চলে গেছে হতো কান্দ সে ফিরে আসবে না বাবা। ওঠো ওঠো কত নিদ্রা হারিয়াছো মা কাকা কাকা হাই গো মারা আকি মিল আকি তোর কহলা বাহা দূরে পাইলে কলা নাই বাতি মা হাই গো শিশু কালা মহাবরিলে ছেলে হয় দুর্গতি গো
বলো মা। হাই শোনেন শোনেন ও পিতা, শোনেন মোদের কথা মা। হাই গো কেমন করে ছেড়ে আমরা মহারাজ ব্যথা গো, মহারানোর ব্যথা মা। ওগো পিতা, মা কথা বলছে না কেন পিতা? আমার মা কথা বলছে না কেন? কেন? ওরে আপন, তোদের মা চলে গেছে তাতে কি হয়েছে রে আপন দুলাল? তোদের কাকা এখন এই পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, তাই তো তোদেরকে আমার এই বুকে মায়ের ছিল পিতার ভালোবাসা দিয়ে তোদের জন্য আমার এই বুকটা খোলা ছিল। তোদেরকে আমি মানুষের মতো মানুষ করে তুলব মহারাজ। আপনি আপনার দুলালকে নিয়ে অন্তপুরে চলে যান, আমি রানীরাজ লক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করি। না কাকা না, আমরা যে মাকে ছেড়ে যাব না কাকা। আরে আপন কাকা মাকে ছাড়া থাকতে পারবো না কাকা। মা কোনদিন কারোর চিরদিন বেঁচে থাকে না রে বাপ্পি, সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে বাপ্পি। তাই তো তোরা অন্তপুরে চলে যা রে বাপ্পি। ওরে দুলাল, তোরাই আমার বুকে আয় বাবা, তোরাই আমার বুকে আ। পিতা তোদের মা চলে গেছে, আমি তো রয়েছি। তোদেরকে মায়ের স্নেহ আদর ভালোবাসা দিয়ে আমি তোদেরকে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করব। সেনাপতি মীর কাসেম, আপনি রানীর সৎ কাজের ব্যবস্থা করুন গিয়ে, আর আমি আপনার দুলালকে নিয়ে আমি মহলে চলে যাচ্ছি। ফের ধুলোর মধ্যে পড়েছিলাম, সেখান থেকে আপনি আমাকে কুড়িয়ে এনে রাজমহলে ঠাঁই দিয়েছেন। আপনি এখানে ক্ষান্ত হন নাই দেবী, আমাকে ভাই বলে ভাই ফোঁটা দিয়ে বুকে টেনে নিয়েছিলেন। আপনি আমাকে এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি পথের দায়িত্ব দিয়েছেন, তাই তো আপনি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করুন দেবী, আমি যেন পারি আপনার দেওয়া দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করতে। এসো দেবী, আমি তোমার সৎকারের ব্যবস্থা করি। মীর কাসেম, তুমি তার মধ্য দিয়ে রানীরাজ লক্ষ্মীর মৃতদেহটা তোমার কাছে রেখে চলে যাচ্ছে রাজ দরবারে, কিন্তু যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, আমি চলে যাবার পূর্বে রানীরাজ লক্ষ্মীর মৃতদেহটা যেন ঠিক মতো শ্মশানে নেওয়া হয়, আর তা না করে যদি তুমি রানীরাজ লক্ষ্মীর মৃতদেহটাকে ওই কোনো নর্দমায় ফেলে দাও, তাহলে মনে রেখো এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ সম্মুখে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোমাকে ক্ষমা করতে পারে এই ধর্মপুরের প্রজা সাধারণ, ক্ষমা করতে পারে স্বয়ং মহারাজ, কিন্তু মনে রেখো এই সেনাপতি হাতের তলোয়ারি হাত থেকে তোমাকে কেউ নেই, এমন কোনো বাপের বেটা নেই যে আমার হাত থেকে রক্ষা করে। মুসলিম, বিধর্মী মুসলিম আমাকে দিয়ে গেল উপদেশ, কচি খুকা কিচ্ছু বুঝে না। हम कितना खतरनाक आदमी है ये जंग बहादुर, कितना खतरनाक आदमी है बाद में पता चलेगा उसी टाइम साली को तो पोल मार के এই ধর্মপুর রাজ্য से हटा दिएगा। আদি রাজলক্ষ্মী, তোমার আপনার দুলালকে তুলে দিছো মুসলিম মীর কাসেমের কাছে। আমি কি পারতাম না তোমার দুটো ছেলের মধ্যে একটি ছেলে মানুষের মতো মানুষ করতে? অবশ্যই পারতাম, কিন্তু সেই দায়িত্ব আমাকে দেওনি।
আমাকে করছো অপমান। সেই অপমানের বদলা আমি কড়াই ঘন্টা আদায় করে নিব। তারপর প্রতিহিংসার আগুন দিয়ে আমি ধর্মপুর রাজ্যটাকে পুরে ফাঁকি করে দিব। তারপর তুমি বলে গিয়েছিলে ভাই মীর কাসিম, তোমাকে আমি 3টি দায়িত্ব দিয়ে গেলাম। বলে গিয়েছিলে ভাই মীর কাসিম, আমি মৃত্যুর পর রাজাকে তুমি 2য় দ্বার গ্রহণ করায়, সেটাও আমি করে দেব। তারপর তুমি বলে গিয়েছিলে ওই মীর কাসিমকে বলে গিয়েছিলে ভাই মীর কাসিম, ওই আপন আর দুলাল মানুষের মতো মানুষ করবে, পারবে না, সে পারবে না। তুমি বলে গিয়েছিলে 3য় রাজ্যটাকে ঠিক মতো পরিচালনা করতে, তাও পারবে না। রানী রাজলক্ষ্মী, তোমাকে আমি সব কাজের ব্যবস্থা করব, তোমাকে আমি নর্দামে ফেলে দিব। তারপর শিয়াল কুকুর আমার খাবে আর আমি দেখবো আর হারবো। হে মা কালী, তুমি আমার সহায় থেকো। আমার মনের আশা যদি পূর্ণ করো, তাহলে আমি 2 পাঠা বলি দিব। আমি এখন কাকে মা বলে ডাকবো? দুলাল, দুলাল, আমার মাকে এনে দাও দাদা। না, মাকে এনে দাও। না রে দুলাল, না, পড়তে বসতে পারছি না দাদা। মা যে জায়গায় চলে গেছে দুলাল, সেই জায়গা থেকে যে আর ফেরত আসা যায় না রে দুলাল। না দাদা, আমি কোনো কথাই তোমার শুনতে চাই না। আমার মাকে এনে দাও দাদা। কেন তুই সেই কথা বুঝিস নি রে দুলাল? মাক ছাড়া আমাকে কিছুই ভালো লাগছে না দাদা। তোকে যে আমি কি দিয়ে বোঝাবো রে দুলাল? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না দাদা। আমার মাকে এনে দাও দাদা। হায় কাদিস না রে দুলাল বাইরে, মায়ের লাগিয়া। হায় কাদিস না রে দুলাল বাইরে, মায়ের লাগিয়া। দুলাল লাগতে পারছি না দাদা, আমার মন কিছু ভালো লাগছে না দাদা। আমার মাকে তুমি এনে দাও দাদা। হাই গো মাহাতে মোহনের ছেড়ে গেছে দুলাল, জনমের দয়া রে গো, এই জনমের তরে দুলাল। দুলাল তোমার কোনো কথা রে দাহা রনো দিদি ছিল নচিবে। আই গো শিশু কালে হইলাম দুলাল, আমরা 2টি ভাই রে, আমরা 2টি ভাই দুলাল। হায় তোর কহলা বাহা
তুরে কাইলে কলা না হয় বাতি দুলাল তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো হাই গো শিশু কালে মহারাইলে দুলাল ছেলের হয় দূর গতি গো ছেলের হয় দূর গতি হাই কাদিস না কাহা তৃষ্ণা পাইরে পায়েরোলা কিয়া হাই গো মাঝে মোদের ছেড়ে গেছে দুলাল এই তো নমের পরে গো এই তো নমের দুলাল দাদা তুই কেন বুঝিস রে দুলাল না চল দুলাল আমরা এখন চলে যাই দেখি আমাদের কি ভাগ্যে আছে রে দুলাল চল দুলাল চল বলুন আমার ধর্ম রাজ্যের প্রজারা কিভাবে কতটুকু সুখে শান্তিতে কালাতিপাত করছে। মহারাজ রাজ্যের প্রজারা অতি সুন্দরভাবে দিনে তো পাত করছে মহারাজ। কিছু কিছু প্রজারা মহারাজ আজকর দিতে পারছে না মহারাজ। রাজলক্ষ্মী মৃত্যুর পর মহারাজ ওই জায়গাটা শূন্য রয়েছে মহারাজ। মন্ত্রী জাং বাহাদুর তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি রাজলক্ষ্মীর মৃত্যুর সময় তার গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলেছি এই পৃথিবীতে ভগবান যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ এ তো আমারই কথা না মহারাজ, এই তো প্রজাদেরই কথা মহারাজ। কোন প্রজারা বলেছে মহারাজ? আমি প্রতিদিন প্রজার ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছি, প্রজারা অতি সুন্দর মতে দিন যাপন করতেছে আর আপনার গুণকীর্তন গাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কিছুগুলো প্রজা বলছে রানী রাজলক্ষ্মী মারা যাবার পর সেই জায়গাটা আজও শূন্য রয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমি তো তাই বলছি মহারাজ। মহারাজ আমার মনে হয় মন্ত্রী জাং বাহাদুরের মাথায় কোনো ভীমরতি ঢুকেছে, তাই তো তাকে 2-4 দিনের জন্য ছুটি দেওয়া হোক, তার ওই মাথাটাকে ঠিক করে আবার রাজদরবারে হাজির করো। মন্ত্রী জাং বাহাদুর সেনাপতি মীর কাসেম মহারাজ এটা ভুলে যায় না, নাট্যশালা এটা রাজা ধনপতির রাজ দরবার। মহারাজ ও তো আমাকে কথাই কথাই ধমক দিচ্ছে মহারাজ। সেনাপতি মীর কাসেম মহারাজ তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি মহারাজ, রানী রাজলক্ষ্মী যেদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, রানী রাজলক্ষ্মীকে আমি প্রতিশ্রুতি দিয়েছি রানী রাজলক্ষ্মী চলে যাবার পূর্বে আমি তার আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই তো আপনি ভুলে গেল আমি ভুলিনি, তাই তো উল্কার বেগে চটে এসেছি আপনার দরবারে। আমি যদি আপনার অনুমতি পাই তাহলে আপনার দুলালকে মাস্টারের বাড়িতে ভর্তি করে দিয়ে আসতাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেনাপতি মীর কাসেম, আমিও রানীকে কথা দিয়েছি সে মৃত্যুর পরে আমার 2টি ছেলে আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলব। আপনি আগামী কালই
মাস্টারের কাছে গিয়ে আপনার দুলালকে ভর্তি করে দিয়ে আসবেন এবং মাস্টারকে বলে আসবেন আমার আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলে। তাই যাচ্ছি মহারাজ, তবে যাবার পূর্বে যদি আমার মহারাজের অনুমতি পেতাম তাহলে আমি ওই মন্ত্রী জং বাহাদুরকে দু চারটি কথা বলে যেতাম মহারাজ। বলো তুমি কি বলতে চাও? শোনো মন্ত্রী জং বাহাদুর, ভালো করে কান পেতে শোনো। বানরের বান্ডামি ওই বৃক্ষের ডালে শোভাপা, কিন্তু এরকম বর্ষ জনতার দরবারে নয়। তাই আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি ওই মাস্টারের বাড়িতে ভর্তি করে দিয়ে আসতে। সেখান থেকে ফিরে আসতে হয়তো 2-4 দিন বিলম্ব হতে পারে। তুমি যদি এরই মাঝে আবার কোনো নতুন করে চক্রান্ত করে মহারাজকে দ্বিতীয় ভার গ্রহণ করার চেষ্টা করো, তোমাকে ক্ষমা করতে পারে এই ধর্মপুরের সাধারণ, ক্ষমা করতে পারে স্বয়ং মহারাজ। মনে রেখো, এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের হাত থেকে এমন কোনো লুচ্ছেই তোমাকে রক্ষা করতে পারে, তোমাকে রক্ষা করতে পারে। আবার অপমান করে যাচ্ছে মহারাজ, বারবার আপনি সম্মুখে অপমান করছে মহারাজ, তার বিচার করুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেমকে আমি যা বলার বলবো, এতে তুমি কিছু মনে করো না। এখন আমরা বিশ্রাম করি কি? তাই চলুন মহারাজ। মীর কাসেম, তুমি আমাকে বারবার অপমান করে যাচ্ছ। সেই অপমানের কথা আমি কখনো ভুলিনি। সেই অপমান আমি কড়াই ঘন্টা আদায় করে নিব। তারপর ভুলি নেই সেই রানী রাজলক্ষ্মীর কথা। সেই রানী রাজলক্ষ্মী আমার বুকের মাঝে প্রতিহিংসার আগুন আমার বুকের মাঝে দাউ দাউ করে জ্বালিয়ে উঠছে। সেই প্রতিহিংসার আগুন দিয়ে আমি এই সোনাপুর রাজ্যটাকে পুরে ফাঁকি করে দিব। আর তারপর সেই প্রতিহিংসার আগুন দিয়ে আমি একটি নাটক সাজাবো। সেই নাটকের দৃশ্য হবে 3টি। প্রথম দৃশ্য, ওই বুকা রাজাকে আমি ছলে বলে কৌশলে আমি তাকে দ্বিতীয় শাদী করাবো। তারপর এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব। তার 2 নম্বর দৃশ্য, রানী রাজলক্ষ্মী বলে গিয়েছিলেন, ভাই মীর কাসেম, তুমি আপনার দুলালকে মানুষের মতো মানুষ করবে। পারবে না, কখনো পারবে না। কারণ তোমার প্রতিহিংসার আগুন আমার বুকের মাঝে আজও জ্বালিয়ে যাচ্ছে। তাই আমি তাদেরকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিব। তারপর ওই তো সিংহাসন আমাকে ডেকে বলছে, ওরে জং বাহাদুর, দূরে নই, কাছে এসে বেঁচে যাও। নেহি বাদ মে বেটেগা, আমার সময় बाकी রয়েছে। जिसी टाइम हम तुमको बैठ जाएगा उसी टाइम हमें बहुत खुश हो जाएगा। इतना खुश होगी बाद में मालूम नहीं पड़ता है। दुनिया में क्यों भी इतना खुश नहीं होता है, हम इतना खुश होता है। একটি স্কুল প্রতিষ্ঠা করেছি, কিন্তু দুর্ভাগ্য এই এলাকায় একটি ছাত্র আমিও পেলাম না। কিন্তু আমার বন্ধু মীর কাসেম সে বলেছিল আমাকে, সে অনেক বন্ধু মীর কাসেমের কোনো সংবাদ পেলাম না। জানি না তিনি কেন, কোথায়, কি অবস্থায় আছে। মাস্টার, ওই তো শোনা যাচ্ছে কণ্ঠস্বরটি আমার অনেক দিনের চেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সেই বন্ধু মীর কাসেম হয়তো আমাকে ডাকছে। আমি এগিয়ে যাই, দেখি কে। মাস্টার, তুমি কেমন আছো? হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি। কিন্তু বন্ধু, তোমায় দেখে মনে হচ্ছে
এই আকাশটা ভেঙে তোমার মাথায় পড়ছে, তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বলো বন্ধু, বলো কি হয়েছে তোমার? ওগো মাস্টার, রানী রাজলক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, রানী রাজলক্ষ্মী। রানী রাজলক্ষ্মীর কি হয়েছে বন্ধু? রানী রাজলক্ষ্মী যে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে মাস্টার। কি তুমি করলে ঠাকুর? বন্ধু, বন্ধু মীর কাসেম, তুমি কি পারলে না তোমার এই গরিব মাস্টার বন্ধুকে একটিবারের জন্য একটি সন্তান দিতে? পারিনি বন্ধু। কেন রানী পারোনি বন্ধু? রাজলক্ষ্মী যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, ওই অবুঝ দুটি সন্তান পাগলের মতো চিৎকার করেছিল। তাদেরকে সামাল দিতে গিয়ে তোমার কথা হয়তো মনে ছিল না। জানো বন্ধু, তোমার কাছে কেন এসেছি? বলো বলো বন্ধু, তুমি কি জন্য এসেছো আমার কাছে বন্ধু? বন্ধু, বলো বন্ধু। যেদিন রানী রাজলক্ষ্মী এই পৃথিবীর মায়া ছেড়ে তিল তিলি করে চলে যায়, সেদিন ওই অবুঝ দুটি সন্তানকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ভাই মীর কাসেম, তুমি তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলবে। তাই তো আমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছি, তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই তো পাগলের মতো তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি পারবে না তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে? বন্ধু বন্ধু পারবো। আমি এই যে রাজলক্ষ্মী নুন জল খেয়েছি, তাই আমিও তোমার সঙ্গে হাত মিলিয়ে কথা দিচ্ছি, সেই আপন আর দুলালকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। কোথায় বন্ধু আমার সেই আপন আর দুলাল? কোথায় বন্ধু? আপন কাকা, দুলাল, কাকা, এদিকে আয় রে বাপি। কাকা, আপনি আমাদের ডেকেছেন কাকা? আপন দুলাল, তোদেরকে আমি দেখেছি। ওই তো চেয়ে দেখ, তোদের গুরুদেবকে প্রণাম কর বাপি। গুরুজি, বেঁচে থাকো গুরুজি। আপন, কাকা, আজ থেকে যে তোদের এই মাস্টারের বাড়িতে থাকতে হবে, তোদেরকে লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। না কাকা, মাকে ছাড়া একটু থাকতে পারবো না মাকে কাকা। ছাড়া যে আমরা আমি এখানে থাকতে কিছুতেই পারবো না থাকতে পারবো না। কাকা। আরে আপন, কাকা। ওরে দুলাল, কাকা, তোরা অবুঝ হোসনে রে বাপ্পি, কাকা। কারণ তোরা হয়েছি ধর্মপুরে রাজার সন্তান। তাই তো তোদেরকে লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। একদিন এই ধর্মপুর রাজ্যের রাজসিংহাসনে বসে তোদেরকে এই রাজ্যটাকে পরিচালনা করতে হবে। কাকা, মা চলে গেছে, আপনিও যদি আমাদের রেখে চলে যান কাকা, আমরা কিভাবে থাকবো কাকা? কাকে বাঁচবো কাকা? বলে দেন কাকা। দুলাল, আমি চলে গেলেও ওই তো দেখছে পাচ্ছিস তোদের গুরুদেব। আমার বিশ্বাস আমার বন্ধু কোনোদিন তোদেরকে কোনো ক্ষতি চাইবে না। তোদেরকে সন্তানের মতো করে মানুষ করব। ওরে আপন, ওরে দুলাল, তোরা পাগলামি না। পাখিটা দেয়নি আজ তোদেরকে, তোদের কাকামণি পাখিটা দিবে রে বাপি। সত্যি বলছো কাকা? হ্যাঁ, সত্যি বলছি। এদিকে দেখ বাপি, হ্যাঁ, তাকিয়ে কাকা। দেখ কাকা, এদিকে দেখ বাপু, বসে দেখ। ওই তো দেখ একটি গালে কি সুন্দর একটি পাখি, গোলাপির মতো ঠোক, হরিণীর মতো চোখ। ভালো করে তাকিয়ে দেখ বাপি, ভালো করে তাকিয়ে দেখ। আশীর্বাদটা হ্যাঁ কাকা, ওই তো হ্যাঁ হ্যাঁ দুলাল, আমি দেখতে পাচ্ছি রে দুলাল, ওই তো দুটি পাখি। একই কাকা, কাকা, ওরে আপন, ওরে দুলাল, তোর কাকা মনে চলে গেছে, কিন্তু তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে পরবর্তীতে রাজ্যভার তুলে নিতে হবে। আপন আর দুলাল, লেখা মন বহাসে না, মনে বড় দুঃখ। গুরুজি, গুরুজি,
যাব কি করিব বলে দেন মোদের গুরুজি হাই গো কে পায়ে কর তুলে নিবে গুরু মায়ের মতো করে গো মায়ের মতো করে গুরুজি তোর কলা বাহা দূরে খাইলে কলা না হয় পাতি শিশুকালে মহাবরিলে গুরু ছেলের হয় দুর্গতি গো ছেলের হয় দুর্গতি আপন গুরুজি ঘরে দুলাল গুরুজি এই পৃথিবীতে যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না রে আপন আর দুলাল গুরুজি তোরা তোরা যে অনেক ক্ষুধার্ত গুরুজি হায় আপন গুরুজি হায় দুলাল গুরুজি ওদেরকে আমি কিছু খেতে দেব চল আমার সঙ্গে তাই চল তাই চলুন গুরুজি তাই চলুন পাহাড় বাইয়া যা হায় রে মনুয়ার মাঝি গাজর নৌকা পাহাড় দিয়া যায় খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্প দেখি মদ খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্প দেখি বাজার দেখি বাজার দেখি বাজার দেখি বাজার দেখি কালসেরা গায়ে মনুয়ার মাঝি মদের নৌকা পাহাড় বাইয়া যায় হায় রে মনুয়ার মাঝি মদের নৌকা পাহাড় বাইয়া যায় দাদা মাসে কাদা খাই পুঁটি মাসে পাঁচা খাই দাদা মাছে কাদা খাই দাদা মাছে কাদা খাই পুঁটি মাসে পাঁচি পাই ভটকা শালা ভটকা শালা ভটকা শালা পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় রে মনুয়ার মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায় হায় রে মনুয়ার মাঝি মদের নৌকা পাহাড় দিয়া মদ খাইয়া রাস্তায় চলি মানুষ গরু সমান দেহি মদ খাইয়া রাস্তা চলি মানুষ গরু সমান দেখি
বেটা পুলিশ বেটা দইরা লইয়া যায় রে মনুয়ার মাঝি ওদের নৌকা পাহাড় দিয়া যায় হায় রে মনুয়ার মাঝি ওদের নৌকা পাহাড় দিয়া যায় কোথায় গো মা ভগবতী কোথায় গো মা ভগবতী ছাগল বিয়াইছে হাতি কোথায় গো মা ভগবতী কোথায় গো মা ভগবতী ছাগল বিয়াইছে হাতি তখন তুমি শিলা কোন জায়গায় ওদের নৌকা ওদের নৌকা পাহাড় দিয়া ওদের নৌকা পাহাড় দিয়া মনুয়ার মাঝি ওদের নৌকা পাহাড় দিয়া আমি আগেই বলেছিলাম আর খাওয়াবো না খাবার মাত্রাটা বেশি হয়ে গেছে বাবা আব্দুল আলিম বাবা এ তুমি কোথায় নিয়ে আসলে বাবা এত দেখি চারিদিকে খালি ফুল আর ফুল বাবা বাবা এত ফুল বাবা এত ফুলের বাগান ওহ বাবা যাই হোক এসেই যখন পড়েছি বাবা তখন একটু আরাম করে নি বাবা আমার বড্ড ঘুম পাচ্ছে বাবা তুমি আমার সাথে থেকো বাবা তুমি আমার সহায় থেকো বাবা এখন আমি একটু ঘুমাবো বাবা 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 তুমি আমার সাথে থেকো বাবা বাবা জয় বাবা জয় বাহ আজ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে আজ আমি আমার মনের মতো করে ফুল ছিঁড়ব এই তুমি কে শুয়ে আছো আমার বাগানে আমার আদেশ অমান্য করি এই বাগানে এসেছো এত ঘুম ঠিক আছে দেখি তার ঘুম ভাঙাতে পারে কিনা বাহ খুব সুন্দর পুরুষ এই ঘুম থেকে উঠো কোনো কাজ হচ্ছে না দেখি আমি তাকে আমার মনের সুরে একটি গান গেয়ে আমি তার ঘুম ভাঙাবো কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো ফুলের বাগানে
গো ফুলের বাগানে কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর নাকি এই ভব সংসারে হাই গো গর নায়ো বাড়ি নায়ো এই ভব সংসারে গো, এই ভব সংসারে কোথায় তোমার বাড়ি কন্যা, কেমন তোমার নাম গো, কেমন তোমার হিয়া কোন শহরে বাড়ি কন্যা, কোন শহরে ঘর গো, কোন শহরে ঘর হীরানগর বাড়ি আমার, হীরানগর ঘর গো, হীরানগর ঘর হাই গো পিতার নামটি অজয় রাজ দিলাম পরিচয় গো, দিলাম পরিচয় হাই গো পিতার নামটি অজয় রাজা, আমার নামটি চন্ডা গো, আমার
নামটি চন্দ্রা। অগো বন্ধু, প্রায় সন্ধে হয়ে গেল। বন্ধু, তুমি কি আমার পাশে থাকবে? অবশ্যই থাকবো। বলো বন্ধু। বলো। বন্ধু, আমি তোমার সাথে চিরদিন থাকবো বন্ধু। সত্যি? সত্যি বন্ধু। আমাকে ভুলে যাবে না তো? জীবনেও না বন্ধু। আমাকে কথা দাও। কথা দিলাম। সারা জীবন তুমি আমার পাশে থাকবে? থাকবো বন্ধু। সত্যি? সত্যি সত্যি সত্যি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী। সঙ্গী আমরা আমার সঙ্গী। আমি আছি সেই তোমারি সঙ্গী। আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ নাই। এত কাছে রয়েছ তুমি, নাকি যে আরো কাছে চাই। তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে চাই। গলায় কি কলস বেঁধে? গলায় কলসি বেঁধে ওই যমুনার জলে মরে যাব। যাক যাক, আর তোমাকে মরতে হবে না। আমি যেখানে যাব তোমাকে আমি সাথে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সত্যি বলছো? সাথে নিয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ বন্ধু,
বন্ধু, আমি যেখানে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। ওই আমার লোহার সিংহ